করছি। একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর গ্রাউন্ড স্টেট এনার্জি বের করা। এরপরে আমরা কালকে করলাম সরল সন্ধিত স্পন্দকের জন্য। অর্থাৎ দুইটা প্রবলেম আমরা করছি, বাট এটার অনেকগুলা প্রবলেম আছে। গোলাম মোহাম্মদ বিএসআর এর বই যদি দেখো, স্যারের এখানে নিউক্লিয়ার ফিজিক্স রিলেটেড কিছু প্রবলেম স্যার এখানে হচ্ছে অ্যাড করছে। অনেক সময় টিচাররা তো বই ফলো করে এগুলা, অনুশীলনী থেকেও দিয়ে দিতে পারে। তো স্যারের বই কিন্তু হাইড্রোজেন মানে হিলিয়াম পরমাণুর জন্য এনার্জি বের করার ম্যাথমেটিক্স আছে। তারপর হাইড্রোজেন পরমাণুর অণুর শক্তি বের করার জন্য ম্যাথমেটিক্স আছে। ঠিক একই ভাবে তোমাদের ডিউটারাল, তোমরা যেটা ইয়াতে নিউক্লিয়ার ফিজিক্স টুতে করছো, অনেকেই গ্রুপে বলছো যে ডিউটারনের ওই যে ক্লেবস গর্ডন সহগের যে ক্যালকুলেশনটা অনেকে এটা করতে পারতেছে না। ওই ডিউটারনেরও আমাদের এই প্রবলেম আছে স্যারের বইয়ে। তো আমরা আমাদের আগের রেগুলার প্রবলেম গুলো আমরা করব, করে আমাদের সিলেবাসটা কভার হওয়ার পরে তোমাদের আগ্রহের ভিত্তিতে আমরা আরো একটা ভিডিও প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে কথা বলবো। এখন কোন পারপাসে গুরুত্বপূর্ণ প্রবলেম সেটাই তো বলি, যে তোমরা জানো অলরেডি কিন্তু প্রশ্ন মডারেশন হচ্ছে। ফার্স্ট ইয়ারে প্রশ্ন দিয়ে যাতে করা যাবে না, কারণ ফার্স্ট ইয়ারে যাতে বিশ্ববিদ্যালয়ের যে কোর্স, এইটার মধ্যে কোশ্চেন মডারেশন করার কোনো জায়গা থাকে না। এগুলো সবই ইন্টারমিডিয়েটের পড়া। কোশ্চেন মডারেশন হয় মূলত সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার থেকে। আর গত বছর কোয়ান্টাম মেকানিক্স সাথে সবচেয়ে বেশি কোশ্চেন মডারেশন হয়েছে। এই জন্য কিছু প্রশ্ন আমাদের একটু আপডেট প্রশ্ন করতে হবে। আজকে আমরা ভেরিয়েশনাল মেথডের এরকম একটা আপডেট প্রবলেম আমরা পড়বো। এটা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। তো আজকে আমরা যে প্রবলেমটা করবো, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েশনাল মেথড থেকে কিভাবে শ্রোডিঙ্গার ইকুয়েশন পাওয়া যায়, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আহ ভেরিয়েশনাল মেথড থেকে কিভাবে শ্রোডিঙ্গার ইকুয়েশন পাওয়া যায়। তোমরা কি সবাই স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। সবাই জি ক্লাসে ভাইয়া। ইন্টারাকশন করবে। যাদের হয়তো মাইক্রোফোনের সমস্যা আছে তারা হচ্ছে হয়তো মেসেজে রিপ্লাই দিবা, যাদের বলার সুযোগ আছে তারা ইন্টারাকশন করবা, তাহলে তোমার কনভারসেশন এবিলিটির জন্য এটা তোমার জন্য ভালো। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে যে এই যে ভেরিয়েশনাল মেথড যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমি শ্রোডিঙ্গার সমীকরণ পেতে পারি। ভেরিয়েশনাল মেথড অ্যাপ্লাই করে আমি শ্রোডিঙ্গার সমীকরণ পেতে পারি। তো শ্রোডিঙ্গার সমীকরণের একটা সাধারণ ফর্ম কেউ বলতে পারবা? এটা ভাইভাতে জিজ্ঞেস করে ফোর্থ ইয়ারে। সাধারণ ফর্ম ভাইভাতে জিজ্ঞেস করে, কিন্তু ফোর্থ ইয়ারে যে কি আছে তোমার সাবজেক্টিভ ভাইভা, যে একটি শ্রোডিঙ্গার সমীকরণের সাধারণ ফর্ম বলো। কয়েকদিন আগে তো তোমরা থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছ, তো একজন বলো তো। স্যার মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m নেবলা স্কোয়ার সাই প্লাস ভি সাই ইজ ইকুয়ালস টু ই সাই। ঠিক আছে, ওকে, চমৎকার, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই যে সমীকরণটা তুমি বললা, এইটা অ্যাকচুয়ালি আসলে তোমার কিসের ভ্যালু তুমি এখান থেকে পাচ্ছ? এই শ্রোডিঙ্গার সমীকরণ তোমাকে কার ভ্যালু দেয়? স্যার তরঙ্গ অপেক্ষক। আচ্ছা, আর কেউ? আমি পরে উত্তরটা দিচ্ছি। এনিওয়ান, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে নিজেদের ভুলগুলো বের করতে পারবা। আর কেউ? যে যেটা জানো বলো। কেবিন কিছু বলবেন? স্যার আমরা তো জানি না, আমাদের আমাদের তো সেরকম ভাবে বলে না স্যার, শুধু মুখস্থই করায় বুঝায় না তেমন কিছু। আচ্ছা, ঠিক আছে। ওইটা এই জন্য হচ্ছে আমি আর কি ইন্টারেকশনের মাধ্যমে আপনাদের থেকে মানে জিনিসগুলো জানতেছি। তাহলে আপনারা যদি ডিফারেন্ট ডিফারেন্ট বিভিন্ন জনের ওপিনিয়ন পান, তখন আসলে আমি কনসেপ্ট গুলা মানে কার কোন কনসেপ্টটা জায়গায় ভুল এটা আমি বলতে পারবো। তা আমি যদি সরাসরি বলে দিই অনেকে ক্লিয়ার হবে না। জেবিন কিছু বলতে চাইছিলেন মনে হয়।
না ভাইয়া, আমি কিছু বলতে চাইনি আসলে, ওটা ভুলে উঠছে। আচ্ছা, শ্রোডিঙ্গার যেটা শ্রোডিঙ্গারের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আসলে আপনাকে এনার্জির আইগেন মান প্রদর্শন করে সত্যিকারের। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার মাঝখানে শোনা যায়নি। ও আচ্ছা, ওকে, আমার মনে হয় একটু নেট সমস্যা করতেছে। আচ্ছা, হ্যালো। জি জি ভাইয়া, স্যার, শুনতে এখন পাচ্ছি। শোনা যায়। এনার্জির আইগেন মান দেয়, এনার্জির আইগেন মান দেয়। আমার কাছে যদি একটা ওয়েভ ফাংশন থাকে, একদম সরাসরি সিম্পল ভাবে চিন্তা করো, আমার কাছে যদি একটা ওয়েভ ফাংশন থাকে, সেই ওয়েভ ফাংশনের উপর যদি একটা হ্যামিল্টনিয়ান অপারেটরকে আমি কি করি, প্রয়োগ করি, এবং ওই হ্যামিল্টনিয়ান অপারেটর প্রয়োগ করার পরে আমি যদি একটা আইগেন ভ্যালু পাই, যে আইগেন ভ্যালুটা আমাকে এনার্জির মান দেয়, এবং একই সাথে আমার ওয়েভ ফাংশনটার পুনরাবৃত্তি হয়, তাহলে সেটা হচ্ছে মানে শ্রোডিঙ্গার সমীকরণের একটা জেনারেল ফর্ম। মানে একটা ওয়েভ ফাংশনের উপরে আপনি একটা হ্যামিল্টনিয়ান অপারেটরকে কাজ করাবে, তাহলে আপনি যে আইগেন মান পাবেন সেই আইগেন মানটা হচ্ছে এনার্জির আইগেন মান, এবং এটি একটি আইগেন মান সমীকরণ। অর্থাৎ শ্রোডিঙ্গার সমীকরণ আপনাকে এনার্জির আইগেন মানটাই প্রদর্শন করে। তা আমরা এই জেনারেল ইকুয়েশনটাই আজকে এখান থেকে ভেরিয়েশনাল মেথডের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করব। তো এই জন্য আমরা একটা সিস্টেম বিবেচনা করলাম। কি ধরনের সিস্টেম? অবভিয়াসলি যেহেতু এটা কোয়ান্টাম মেকানিক্স, তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম। তাহলে আমরা একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম বিবেচনা করলাম, যেই সিস্টেমের জন্য হ্যামিল্টনিয়ান হচ্ছে এইচ, এবং তার ভূমি অবস্থার নরমালাইজেশন বা নরমালাইজ ওয়েভ ফাংশন হচ্ছে সাই। অর্থাৎ এই নরমালিত তরঙ্গ অপেক্ষক সাই, এইটার মানেটা হচ্ছে একটা নির্দিষ্ট আয়তনে ওয়েভ ফাংশন পাবার প্রবাবিলিটি হচ্ছে 1 বা 100%। এই কথাটা গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। একটি নির্দিষ্ট স্থানে একটি ওয়েভ ফাংশন পাবার প্রবাবিলিটি হচ্ছে 1 বা 100%। এর জন্য আমরা বলছি ভূমি অবস্থার নরমায়িত তরঙ্গ অপেক্ষক হচ্ছে সাই। কথাটা কি সবাই বুঝতে পারছে? জি ভাইয়া। ওকে, কারো যদি প্রশ্ন থাকে, না বুঝে থাকেন, আমাকে জিজ্ঞেস করবেন। এখন আমার যে এনার্জি হ্যামিল্টনিয়ান মানেই তো হচ্ছে কি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে আলটিমেটলি তুমি হ্যামিল্টনিয়ান মানে হচ্ছে এনার্জিকে বুঝাইতে পারো। তাহলে এই এনার্জির যদি আমরা এক্সপেকটেশন ভ্যালু বের করি, আমরা গত দুটো ক্লাসে যে প্রবলেম গুলো সমাধান করছিলাম, আমরা দেখছিলাম যে আমরা এক্সপেকটেশন ভ্যালু দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে ব্রাকেট নোটেশন দিয়ে, আর একটা হচ্ছে নর্মাল সমাকলন করবে। তো আমরা যদি আমার টোটাল এনার্জির এক্সপেকটেশন ভ্যালু বের করি, তাহলে আমরা লিখতে পারি এক্সপেকটেশন ভ্যালু ই ইকুয়াল টু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এই রেঞ্জের মধ্যে যদি তুমি সমাকলন করো, তাহলে তোমার যেটা নরমাইত তরঙ্গ অপেক্ষক আছে তার কমপ্লেক্স কনজুগেট যদি তুমি নাও, অর্থাৎ সাই এর কমপ্লেক্স কনজুগেট হবে হচ্ছে সাই স্টার। যে অপারেটরটা এখানে আছে হ্যামিল্টনিয়ান অপারেটর, এবং কমপ্লেক্স এবং যে ওয়েভ ফাংশন সাই। আর এইটা ডি টাউ, এইটা তোমাকে স্পেসের ভলিউমটা বোঝাচ্ছে, অর্থাৎ তুমি যেই স্থানের উপরে এই কাজটা করতেছো সেই স্থানের আয়তনটা বোঝাচ্ছে। তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ ই ইজ ইকুয়াল টু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি সাই স্টার সাই সাই ডি টাউ ইজ ইকুয়াল টু 1। এক নাম্বার যে সমীকরণটা আমাদের, এটা কি সবাই বুঝতে পারছি কিভাবে হয়েছে? কেউ না বুঝলে বলবা। এক্সপেকটেশন ভ্যালু বের করার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে তোমার কাছে যে ওয়েভ ফাংশন থাকবে, সেই ওয়েভ ফাংশনে তুমি কমপ্লেক্স কনজুগেট নিবা,
তাহলে তোমার ওয়েভ ফাংশন হচ্ছে সাই, তার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে সাই স্টার। তুমি কোন অপারেটরের জন্য হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু বের করতেছো সেই অপারেটরটাকে লিখবা, তার মানে তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরের জন্য এক্সপেকটেশন ভ্যালু বের করতেছো, এই জন্য তুমি লেখছো হচ্ছে এইচ। এরপরে অবভিয়াসলি তোমার ওয়েভ ফাংশন হবে সাই, এবং তুমি তো সমাকলন করো কারো না কারো রেসপেক্টে। এইখানে সমাকলনটা তুমি করতেছো হচ্ছে যে স্পেসে জন্য তুমি এই নরমালিত ওয়েভ ফাংশনটা বিবেচনা করতেছো, সে ওয়েভ ফাংশন ডি টাউ এর জন্য। এই জন্য আমরা ডি টাউ লিখলাম। এই ডি টাউ দিয়ে আমরা স্পেসের ভলিউমটাকে বোঝাচ্ছি। বুঝতে পারছি 1 নম্বর সমীকরণ কিভাবে হলো? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এখন আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, এই যে 1 নম্বর যে সমীকরণটা আমার কাছে আছে, আমি যদি এর মিনিমাম ভ্যালু পেতে চাই আমাকে কি করতে হবে? 1 নম্বর সমীকরণের মিনিমাম ভ্যালু পেতে চাইলে আমাকে কি করতে হবে? দ্রুত কে একজন বলো, গত 2 ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। বাকিরা কোন অপারেটরের এক্সপেকটেশন ভ্যালুর ন্যূনতম মান নিতে চাইলে আমরা কি করতে পারি? স্যার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন, তবে উত্তরটা আর একটু স্পেসিফিক হওয়া ভালো ছিল। তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, প্রথম ক্রমের ব্যবকলন করতে হবে। আমরা যদি কোনো কিছুর সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করতে চাই, তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা প্রথম ক্রমের ব্যবকলন করতে হবে। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষে আমরা আংশিক ব্যবকলন করলাম, এই জন্য আমরা লিখলাম expectation value of chronicle delta E is equal to chronicle delta মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ডি টাউ। সবাই কি বুঝতে পারছি? জেবিন বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, ভাইয়া তামান্না আরেকবার আমাকে বললে একটু ভালো হতো। আচ্ছা আমি বলতেছি, আপনি যদি কোনো ফাংশনের, একদম সহজ ভাবে বুঝেন, আপনি যদি কোনো ফাংশনের সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করতে চান, তাহলে তার প্রথম ক্রমের অন্তরীকরণ করতে হবে, মানে একবার অন্তরীকরণ করতে হবে। তাই আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষে আমরা অন্তরীকরণ করছি, এবং এই অন্তরীকরণটা হচ্ছে আংশিক অন্তরীকরণ, যেহেতু আমরা শুধুমাত্র ক্রনিকাল ডেল্টা সাপেক্ষে অন্তরীকরণ করছি। বুঝাইতে পারলাম? স্যার জি সর্বোচ্চ ভাইয়া মানের বুঝছি। সমান্তরীকরণ। বুঝি নাই, আবার বলেন। স্যার সর্বোচ্চ মান নিতে চাইলেও কি অন্তরীকরণ, নাকি তখন হচ্ছে আপনি ইন্টিগ্রেশন? ম্যাক্সিমাম মান নেন কিংবা মিনিমাম মান নেন, তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আপনাকে নিতেই হবে। আপনি ম্যাক্সিমাম বের করেন অথবা মিনিমাম বের করেন, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিতে হবে। এখন তার মানগুলো যদি আপনি গ্রাফে বসান, আপনি দেখবেন যে ঢালের মান 0 আসে। দুইটার ক্ষেত্রে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিব। বুঝতে পারছি? জি স্যার। আমি যদি সময় পাই কোনোদিন এই এই জিনিসগুলো আমি একটা ক্লাস নিব না, কিভাবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আপনার এখানে এইভাবে হয়, কিভাবে ঢাল থেকে আপনি ভ্যালু বের করতে পারেন। আমার না আমাকে বলেন যে যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নেই ম্যাক্সিমাম বা মিনিমামের ক্ষেত্রে, তার অন্তরীকরণের রেজাল্ট কত হবে? হ্যাঁ, 0 হবে। 0 হবে। এটার ব্যাখ্যাটা আমি বলছিলাম, ব্যাখ্যা আমি জানি না এখন কার কার মনে আছে। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিলে তার প্রথম ক্রমের ব্যবকলনীয় রেজাল্ট হবে 0। এই জন্য দেখেন যে এক্সপেকটেশন ভ্যালু ক্রনিক্যাল ডেল্টা ই ইজ ইকুয়াল টু 0 হইছে। এখন পরের লাইনটা আপনার জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ব্যাপারটা কেন? কারণ এই যে সমাকলন চিহ্নের বাহিরে ক্রনিক্যাল ডেল্টা আছে, এই যে সমাকলন চিহ্নের বাইরে ক্রনিক্যাল ডেল্টাটা আছে, এই ডেল্টাটা সমাকলন চিহ্নের ভেতরে প্রবেশ করছে।
এবং প্রবেশ করে সে সাই সাই স্টার অর্থাৎ ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট ফর্মের সাথে গুণ অবস্থায় আছে। এখন আপনার হয়তো প্রশ্ন আসতে পারে কেন, সরি এখানে একটা ভুল হয়েছে, এই ভুল এটা হবে না, এটা হবে না, আমি নোট ঠিক করে দেবো না, এখানে একটু ভুল হয়ে গেছে। এই যে সায়ের সাথে ক্রনিক্যাল ডেল্টাটা হবে না, আমি যখন ক্লাস করে দিব সেখানে ঠিক করে দেবো না। এইখানে আমরা কেন সাই স্টারের সাথে ক্রনিক্যাল ডেল্টাটা গুণ হয়েছে এইটার ব্যাখ্যাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার যে ওয়েভ ফাংশন আছে, আপনি 1 নম্বর সমীকরণটা খুব ভালো করে খেয়াল করেন। এখানে ওয়েভ ফাংশনের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে ওয়েভ ফাংশন নিজের ফর্ম, আর একটা হচ্ছে ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট ফর্ম। কথা কি বুঝতে পারছি? জি স্যার। সবার রেসপন্স করতে হবে, চুপ করে থাকলে হবে না। এখানে ওয়েভ ফাংশনের দুইটা ফর্ম, একটা হচ্ছে সাই তার নিজস্ব ফর্ম রিয়েল ফর্ম, আর একটা হচ্ছে সাই স্টার তার কমপ্লেক্স কনজুগেট ফর্ম। এখন এইখানে সাই এবং সাই স্টার এরা ভিন্ন ভিন্ন অংশ হিসেবে কাজ করবে। সাই একটা ভিন্ন অংশ হিসেবে কাজ করবে, সাই স্টার একটা ভিন্ন অংশ হিসেবে কাজ করবে। এখন এই দুইটা ওয়েভ ফাংশনের ডিফারেন্ট ফর্মের যে কোনোটার উপর আপনি ভেরিয়েশনাল মেথড প্রয়োগ করবেন। এখন ব্যাপারটা হচ্ছে ভেরিয়েশনাল মেথড যে আপনি প্রয়োগ করবেন, আপনি কি কোনো ক্লাসে ভেরিয়েশনাল মেথড এর আগে পড়ছেন? কারো কি মনে পড়ে? আগের কোনো ক্লাসে কি আপনারা পড়ছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে? তার মানে বাকিরা পড়ছেন নাকি? বাকিরা যদি চুপ করে আছেন। স্যার মনে হয় এটা পড়েই নাই। আচ্ছা, মনে হয় পড়েন নাই। এখানে অনেকে আছে বই খুলে দেখেন নাই। ব্যাপারটা হচ্ছে ভেরিয়েশনাল মেথড অনার্স সেকেন্ড ইয়ারে ছিল ক্লাসিক্যাল মেকানিক্সের সেকেন্ড চ্যাপ্টার। মোকছেদ আলী স্যারের বইয়ের সেকেন্ড চ্যাপ্টারটাই খুললে এই ভেরিয়েশনাল মেথড দেওয়া ছিল। আপনারা একজনও এই ভেরিয়েশনাল মেথড পড়েন নাই, যে কারণে আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশন গুলা কিভাবে করতে হয় এগুলো আপনারা জানেন না। খুব ভালো করে দেখবেন মোকছেদ আলী স্যারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম চ্যাপ্টারের প্রথম পেজে এই ভেরিয়েশনাল মেথড বা পরিবর্তনমূলক পদ্ধতি আলোচনাগুলা করা আছে, কিভাবে ঢাল থেকে সরল রেখা থেকে মানগুলা বের করতে হয়। পরিবর্তনমূলক পদ্ধতি এক ধরনের, এবং আরেকটা মেথড আছে, মেথডটা আমার মনে নাই এখন, এটা মনে পড়লে আমি বলবো না। এখানে দুইটা মেথড কাজ করানো হতো ওই সিলেবাসে, এইটা আপনাদের সেকেন্ড ইয়ারে ছিল। তো ভেরিয়েশনাল মেথড যখন আমরা প্রয়োগ করি, সবসময় মনে রাখবেন সমাকলন চিহ্নের বাইরে একটা ক্রনিক্যাল ডেল্টা থাকে। সমাকলন চিহ্নের বাইরে ক্রনিক্যাল ডেল্টা থাকে। এখন ভেরিয়েশনাল মেথড যখন আপনি প্রয়োগ করবেন, আপনার এই ক্রনিক্যাল ডেল্টাটা হয় আপনার সাই স্টারের উপরে কাজ করাবেন, নয়তো সায়ের উপরে কাজ করাবেন, এটা আপনার ইচ্ছা, আপনি কার উপর ভেরিয়েশনাল মেথড অ্যাপ্লাই করবেন। আমি এখানে সাই স্টারের উপর আমার ভেরিয়েশনাল মেথডটাকে কি করতেছি, আমি অ্যাপ্লাই করতেছি। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে শক্তির প্রত্যাশিত মানকে যদি আমি কোনো ওয়েভ ফাংশনের রেসপেক্টে আলাদাভাবে কি করতে চাই, বিবেচনা করতে চাই, তাহলে আমাকে সাই অথবা সাই স্টার কারো না কারোর উপরে ভেরিয়েশনাল মেথড অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি করলাম সাই স্টারের উপর, তাহলে আমি লিখতে পারি ডেল সাই স্টার এইচ সাই। যেহেতু আমি সাই স্টারের উপর ভেরিয়েশনাল মেথড অ্যাপ্লাই করছি, তাহলে এখন আপনার সাই এর সাথে যে ক্রনিক্যাল ডেল্টা হবে না, এটা আলাদা থাকবে, তাহলে সাই ডিটাও। পরে জাস্ট আমি এটাকে একটু বুঝাই লিখছি, ইকুয়েশন নাম্বার 2। বুঝতে পারছেন আমার কথাটা, আমি কি বলতে চাইছি? জি ভাইয়া, বুঝছি। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। এই পিছনের পড়াগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আপনারা তো এইগুলা ঠিক মতো করেন না, এই জন্য সমস্যাটা। এখন আসি নর্মালাইজেশনের শর্ত হতে পাই। এটা তো একদমই ক্লাসের প্রথম থেকে আলোচনা করতেছি, যখন থেকে কোয়ান্টাম মেকানিক্স শুরু করলাম, যে নর্মালাইজেশনের শর্ত কি, আপনি -ইনফিনিটি থেকে যদি +ইনফিনিটিতে কি আপনি সমাকলন করেন, তাহলে ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট
এবং ওয়েভ ফাংশন, এটা যার রেসপেক্টে আপনি ইন্টিগ্রেশন করবেন তার রেজাল্ট ওয়ান হয়। আপনাদের কি মনে আছে যে নরমালাইজেশন শর্ত যখন আমরা বলি তখন দুইটা ওয়েভ ফাংশন কিভাবে থাকে? কিভাবে থাকে? পরস্পর লম্ব। পরস্পর লম্ব ভাবে থাকে। পরস্পর লম্ব হলে তো আপনার কজের মান হওয়ার কথা 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি মান তো আপনার জিরো, তাহলে স্যার তাই এটা না? সমান্তরাল। আচ্ছা, না এখানে 180 হবে না, এখানে আপনার রেজাল্ট আসতেছে ওয়ান। রেজাল্ট আসতেছে ওয়ান, ডান পক্ষে রেজাল্টটা খেয়াল করেন ওয়ান। আপনার এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা আপনারা সবাই জানেন। এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আপনার কজের মান কত হলে আপনি এ ডট বি রেজাল্ট ওয়ান পান? যদি কজের মান হয় 0 ডিগ্রি, কারণ কজ 0 ডিগ্রি মানে হচ্ছে কত? ওয়ান। তার মানে দুইটা ওয়েভ ফাংশন পরস্পর প্যারালালে থাকবে, সমান্তরালে থাকবে। যখন আপনি নরমাল কথাটা বলবেন, দুইটা ওয়েভ ফাংশন পরস্পরের প্যারালালে থাকবে, কারণ আপনার ডান পক্ষে ওয়ান আছে এবং আপনি কেবল একটা মাত্র ক্ষেত্রে ওয়ান পাইতে পারেন যদি কজ 0 ডিগ্রি হয়। কজ 0 ডিগ্রি হওয়ার মানে হচ্ছে দুইটা ওয়েভ ফাংশন প্যারালালে আছে। ওকে, বুঝতে পারছি সবাই? জি। ওকে, এখন আপনি এটার উপরে ভেরিয়েশনাল মেথড অ্যাপ্লাই করেন, তাহলে ক্রনিক্যাল ডেল্টা আমরা নিয়ে আসলাম। তাহলে ক্রনিক্যাল ডেল্টা নিয়ে আসলে এটাকে আমি সমীকরণ নাম্বার 3 দিলাম। এখন গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আপনার কিভাবে ডান পক্ষে ওয়ান এর পরিবর্তে জিরো আসছে, এটা গুরুত্বপূর্ণ বোঝা। কিভাবে ডান পক্ষে ইয়াটা আসছে মানে জিরোটা। দেখেন, আপনি যদি এর উপরে ভেরিয়েশনাল মেথড এখন অ্যাপ্লাই করেন, অর্থাৎ ওয়েভ ফাংশনের উপরে ভেরিয়েশনাল মেথড অ্যাপ্লাই করেন, কিন্তু আপনি যদি আপনার নরমালাইজেশন কনস্ট্যান্টের রেজাল্ট আপনি ঠিক রাখতে চান, অর্থাৎ কি বলতে চাইছি যে আপনি জানেন যে নরমালের শর্ত হচ্ছে তার প্রবাবিলিটি হবে ওয়ান। তার মানে কি, যদি আপনি নরমালাইজেশন শর্ত অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনার প্রবাবিলিটি হইতে হবে কি ওয়ান। এইটা কোনোভাবে ভায়োলেট করা যাবে না। তাহলে নরমালাইজেশন কনস্ট্যান্টের জন্য বা নরমালাইজেশনের জন্য ওয়ান হচ্ছে কি একটি কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে কোনো কনস্ট্যান্ট ভ্যালুর আপনার অন্তরীকরণের রেজাল্ট কত হয়? শূন্য। জিরো। শূন্য হবে। আমি আবারও কথাটা সবাই বোঝার চেষ্টা করেন যে নরমালাইজেশন শর্ত যখন হবে অবশ্যই তার রেজাল্ট হইতে হবে ওয়ান। অর্থাৎ নরমালাইজেশন মানেই হচ্ছে রেজাল্ট হইতে হবে ওয়ান। তাহলে এই শর্ত যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে আপনার জন্য ওয়ান হচ্ছে কি একটি ধ্রুবক। এখন যদি আপনি এই ধ্রুবকের উপর অন্তরীকরণ করেন তাহলে তার রেজাল্ট জিরো আসবে। এইভাবে আমি সমীকরণ নাম্বার 3 পাই। বুঝতে পারছি সবাই? আচ্ছা ভাই, এখানে সাইয়ের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি নাকি? এটা আংশিক ব্যবকলন বাবা, এটা ভেরিয়েশনাল মেথড, আংশিক ব্যবকলন। তো কার সাপেক্ষে আংশিকটা করব? ভেরিয়েশনাল মেথড ক্যালকুলাসের আলাদা নিয়ম আছে। ওই তুমি যেভাবে ভাবতেছো ব্যাপারটা এরকম না, এটা আলাদা ক্যালকুলাস নিয়ম আছে, অনার্স সেকেন্ড ইয়ারে ছিল তোমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে। জিরোটা কিভাবে হয়েছে সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, কারো কোশ্চেন থাকলে কিন্তু করেন, না বুঝে চুপ থাকেন না। এখন সমীকরণ তিনের যে উভয় পক্ষে আমরা মাইনাস ল্যামডা দ্বারা গুণ করলাম। কি দ্বারা গুণ করলাম? মাইনাস ল্যামডার দ্বারা। এই মাইনাস ল্যামডাটা কি? মাইনাস ল্যামডা, জি না, মাইনাস ল্যামডাটা হচ্ছে একটি আরবিটারি কনস্ট্যান্ট, ইচ্ছামূলক ধ্রুবক। এখানে মাইনাস ল্যামডাটা হচ্ছে একটি আরবিটারি কনস্ট্যান্ট কিংবা ইচ্ছামূলক ধ্রুবক। বুঝাইতে পারছি সবাইকে? আমি একটা কনস্ট্যান্ট ধরে নিলাম আর কি। এখন আমি যদি মাইনাস ল্যামডা দ্বারা গুণ করি তাহলে আমি কি পাই? আমি পাই হচ্ছে মাইনাস ল্যামডা কোনিক্যাল ডেল্টা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ডি টাউ ইকুয়াল টু জিরো। এখন মাইনাসটাকে আমি বাইরে রাখলাম, আর ক্রনিক্যাল ডেল্টা এবং ল্যামডাটাকে আমি সমাকলনের ভিতরে নিয়ে গেলাম, এবং আমার ক্রনিক্যাল ডেল্টা যেটা আমার এখানে ভেরিয়েশনাল মেথডকে নির্দেশ করে,
সেটা সাই স্টারের উপর কাজ করলো এবং ল্যামডাটা নর্মালি সমাকলনের ভেতরে থাকলো। এইভাবে আমি পাই 4 নাম্বার সমীকরণ। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। অনিমা বুঝতে পারছেন? আমার তো নাই। ও আচ্ছা, ও ক্লাসে নাই। আচ্ছা, তাহলে আমরা পরের সমীকরণে চলে যাই। পরের সমীকরণটা খুব ইজি। আপনি 2 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশনকে যোগ করবেন। তাহলে 2 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশনকে যোগ করলে আমরা দেখি আমরা কি পাই। এইগুলো তার স্টেপ গুলা মনে রাখা, কোন লাইনটা কেন হলো এগুলা বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে সমীকরণ 2 এবং 4 যদি যোগ করি তাহলে আমরা পাই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি কনিক্যাল ডেল্টা সাই স্টার হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ এইচ সাই ডি টাও মাইনাস -ইনফিনিটি থেকে +ইনফিনিটি কনিক্যাল ডেল্টা সাই স্টার ল্যামডা সাই ডি টাও ইকুয়াল টু 0। এখন এখান থেকে আপনার কি কমন যায়? আপনার কনিক্যাল ডেল্টা সাই স্টার কমন যায় এবং ডি টাও কমন যায়। যদি কমন যায় তাহলে আপনি কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ সাই মাইনাস ল্যামডা সাই ডি টাও ইকুয়াল টু 0, সমীকরণ 5। এটা সিম্পল ক্যালকুলেশন। আশা করি সবাই বুঝছেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। পরের কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি বলা হয়েছে যে এখানে কনিক্যাল ডেল্টা সাই স্টার হচ্ছে ইচ্ছাধীন ফাংশনাল পরিবর্তন। ইংরেজিতে আমরা এটাকে বলি আরবিটারি ফাংশনাল ভেরিয়েশন, এবং ডি টাও হচ্ছে আয়তন। তাই এই আরবিটারি ফাংশনাল ভেরিয়েশন অর্থাৎ কনিক্যাল ডেল্টা সাই স্টার এইটা কখনো 0 হইতে পারবে না। একই সাথে ডি টাও কখনো 0 হইতে পারবে না। এখন এটার ব্যাখ্যা কি? এটা কেন 0 হইতে পারবে না, ব্যাখ্যাটা সবাই মনোযোগ দিয়ে শুনেন। এগুলো ব্যাখ্যা জানলে আপনার জন্য পড়তে খুব ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে আপনার ক্রনিক্যাল ডেল্টা সাই স্টার এইটা কেন 0 হইতে পারবে না। দেখেন, ক্রনিক্যাল ডেল্টা সাই স্টার হচ্ছে আপনার যে ওয়েভ ফাংশন ছিল সাই, এই সাই এর কমপ্লেক্স যে কনজুগেট আছে তার একটা ক্ষুদ্র পরিবর্তনকে নির্দেশ করতেছে। ভেরিয়েশনাল মেথডের পরিবর্তন গুলা খুবই ক্ষুদ্র পরিবর্তন। কেমন ক্ষুদ্র পরিবর্তন? ধরেন আপনার কাছে মান ছিল 2, এখন আপনার মানটা হয়েছে 2.002, তাহলে মান কতটুকু বাড়ছে? 0.002। এইরকম ক্ষুদ্র মান নিয়ে এরা কাজ করে। তাহলে এটা একটা ছোট পরিবর্তনকে বোঝায়। এখন আরবিটারি এই কথাটা দ্বারা বোঝানো হয়েছে যে এইটা যে কোনো মান তুমি নিতে পারবা, মানে মানগুলো এতই ক্ষুদ্র যে তুমি যে কোনো মান এখানে নিতে পারবা। অর্থাৎ এমন একটা পরিবর্তন যা আমরা ইচ্ছা করলে যে কোনো মানের রেসপেক্টে করতে পারি, যে কোনো মানের রেসপেক্টে করতে পারি। এই জন্য এখানে কনিক্যাল ডেল্টা সাই স্টার 0 হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, যেহেতু পরিবর্তনটা খুবই ক্ষুদ্র এবং খুব বড় ধরনের এখানে কি পরিবর্তন সংঘটিত হচ্ছে না। তাই এইটার মান 0 হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা এখানে নাই। আমার কথাটা কি বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন, কেউ না বুঝলে কিন্তু কোশ্চেন করেন। ভাইয়া আরেকবার বলেন একটু কষ্ট করে। আচ্ছা, এখানে আপনার ক্রনিক্যাল ডেল্টা সাই স্টারটা হচ্ছে আপনার একটা আরবিটারি ফাংশনাল ভেরিয়েশন। অর্থাৎ এটার মানে আরবিটারি ফাংশনাল ভেরিয়েশন মানেটা হচ্ছে আপনার যে মূল ওয়েভ ফাংশন ছিল সাই, তার কমপ্লেক্স কনজুগেট সাই স্টারের ক্ষুদ্র মানের পরিবর্তন, একদম ক্ষুদ্র মানের পরিবর্তন। কেমন ক্ষুদ্র মান? যে ধরেন আপনার কাছে আগে মান ছিল 2, এখন মানটা হচ্ছে 2.002। তাহলে কতটুকু মান পরিবর্তন হয়েছে? 0.002 পরিমাণ মানের পরিবর্তন হয়েছে, যেই মানটা কি অনেক ক্ষুদ্র। আর যেহেতু এইটা একটা আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে আপনি আপনার পরিবর্তনটাকে ইচ্ছাভাবে বা করতে পারবেন, কিন্তু সেই পরিবর্তনের যে রেঞ্জ বা সীমা সেটা খুবই ক্ষুদ্র হইতে হবে। যেহেতু আপনি ইচ্ছা মতো এটাকে পরিবর্তন করতে পারতেছেন, তাই
এখানে আপনার এইটার রেজাল্ট শূন্য হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। দেখেন, 0.002 এর যে পরিবর্তনটা বললাম, এটা কিন্তু জিরোর কাছাকাছি, কিন্তু অ্যাবসলিউট জিরো না। তাই জিরোই হইতে হবে আপনার পরিবর্তন, এমন কোনো শর্ত এখানে নাই। কথাটা কি বুঝতে পারছি? জি। ওকে। এখন ডি টাউ, এইটা অ্যাকচুয়ালি আপনাকে স্পেসের আয়তনটাকে বোঝাচ্ছে। এখন এই আয়তনের উপর যদি আপনি কি করেন, ইন্টিগ্রেশন করেন, এবং ডি টাউ এর অর্থাৎ আয়তনের ইন্টিগ্রেশনের রেজাল্টও যদি আপনার জন্য কি হয়, জিরো হয়, তাহলে অ্যাকচুয়ালি পুরো ফাংশনটাই আপনার জন্য ইনভ্যালিড হয়ে যাবে। মানে হচ্ছে আয়তন এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই কনস্ট্যান্ট ভ্যালুকে আপনি ইন্টিগ্রেশন করলে অবধারিত তার রেজাল্ট আপনার জন্য জিরো আসবে। তাহলে যেহেতু এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এইটাকে তো আমার ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নাই, কারণ স্পেস, যে স্পেসের মধ্যে আপনি একটা পার্টিকেল খুঁজতেছেন, সেই পার্টিকেলের প্রবাবিলিটিটা হচ্ছে এই সমীকরণগুলো প্রদর্শন করে। তাই এইখানে কখনো স্পেসের ভলিউমটা জিরো হইতে পারবে না। যদি জিরো হয়, তাহলে আপনার টোটাল যে সমীকরণটা আছে 5 নম্বর সমীকরণ, এইটা আপনার জন্য ইনভ্যালিড হয়ে যাবে। এই জন্য ডি টাউ এর রেজাল্ট আপনার জন্য কখনো জিরো হইতে পারবে না। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? জি ভাইয়া। দেখেন, এই কথাগুলো হয়তো আপনাদের জন্য মনে রাখাটা একটু ডিফিকাল্ট, সেটা আপনারা যদি না বুঝেন আমাকে বারবার প্রশ্ন করেন, আমি বারবার উত্তর দিব, কিন্তু এইগুলা মাথায় থাকলে আপনার জন্য কঠিন প্রবলেম গুলো সলিউশন করাটা আরো সহজ হবে। একটা আননোন প্রবলেম আসলেও আপনি যদি স্টেপটা ধারাটা বুঝেন, আপনি সেই আননোন প্রবলেমটা কিছুটা হলেও প্রবলেমটা আপনি সলিউশন করতে পারবেন। তাহলে আমি কি নেক্সট লাইনে যাব? ওকে, কারো যদি প্রশ্ন থাকে আমাকে বলেন। যেহেতু ক্রনিক্যাল ডেল্টা সাই স্টারের ভ্যালু জিরো হইতে পারবে না, ডি টাউ এর ভ্যালু জিরো হইতে পারবে না, তাহলে কেবলমাত্র এখানে আপনার জন্য শূন্য হওয়া পসিবল হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ সাই মাইনাস ল্যামডা সাই, এই অংশটা আপনার জন্য জিরো হইতে পারে। তাহলে এইটা যদি জিরো হয় আর আপনি যদি এটাকে পক্ষান্তর করেন, তাহলে আপনি কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন এইচ সাই ইকুয়াল টু ল্যামডা সাই। এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে এইচ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, এই অপারেটরটা একটা ওয়েভ ফাংশন এর উপরে কাজ করতেছে। এবং আপনি দেখেন, ডান পক্ষে কিন্তু আপনার জন্য আপনার সেই ওয়েভ ফাংশনটা আবার ফিরে আসছে, এবং সে একটা মানও আপনাকে দিচ্ছে, সেই মানটা কি? ল্যামডা, যেটাকে আমরা আইগেন মান বলছি। তাহলে অ্যাকচুয়ালি এই সমীকরণটা হচ্ছে একটা আইগেন মান সমীকরণ, এবং যে আইগেন মান সমীকরণ আপনার জন্য কি করতেছে, শ্রোডিঙ্গার সমীকরণটাকে উপস্থাপন করতেছে। কারণ যেহেতু হ্যামিল্টনিয়ান হচ্ছে আপনার কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জির যোগফল, অর্থাৎ এনার্জি, তার মানেটা হচ্ছে এখানে যে আপনি আইগেন মান পাবেন, সেই আইগেন মানটা হচ্ছে এনার্জির আইগেন মান। তার মানে কি, এটা হচ্ছে আপনার জন্য শ্রোডিঙ্গার সমীকরণ। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো প্রশ্ন? স্ক্রোডিঙ্গার সমীকরণের আইগেনমান ব্যাপারটা এরকম নয়। স্ক্রোডিঙ্গার সমীকরণটা হচ্ছে একটা এনার্জি অপারেটর, তুমি একটা ওয়েভ ফাংশনের উপরে কাজ করবা, সে ওয়েভ ফাংশনটার পুনরাবৃত্তি পাওয়া যায়, পুনরাবৃত্তি পাওয়ার মানেটাই হচ্ছে সে তোমাকে একটা আইগেন মান দিবে, এবং সেই আইগেন মানটা অবভিয়াসলি কি, একটা এনার্জির আইগেন মান। আর এই স্ক্রোডিঙ্গার সমীকরণের ডিফারেন্ট ফরম্যাট আছে, 6-7টা ফরম্যাট আছে। তুমি কিসের জন্য করতে যাচ্ছ? বদ্ধ স্টেটের জন্য করতে চাচ্ছ, না মুক্ত পার্টিকেলের জন্য করতে যাচ্ছ, না আরবিটারির জন্য করতে যাচ্ছ? এটা সহজ কথা হচ্ছে, শ্রোডিঙ্গার সমীকরণ তোমাকে এনার্জির একটা আইগেন মান দিবে। আর অ্যাকচুয়ালি আমরা জেনারেল যে ফর্মটা, এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর একটা ওয়েভ ফাংশনের উপরে কাজ করে, শ্রোডিঙ্গার সমীকরণের জেনারেল ফর্ম। তার মানে তুমি যে মানটা পাবা, এটা তোমার জন্য কি একটা এনার্জির মানে আর কি তোমাকে দিবে। এই okay. এই জিনিসগুলো যদি, কোনটা কেন কিভাবে হয়, এইগুলো যদি তুমি জেনে পড়তে পারো, তোমার জন্য খুবই এটা মজাদার হবে আর কি।
যেমন আমি সলিডের একটা জিনিসের কথা বলি, সলিডে তোমরা অনেকে এলসিও থিওরি পড়ো, অনেকেই পড়ো। এলসিও থিওরিতে তুমি বইয়ে একটা জিনিস খেয়াল করবা, কোনো একটা পর্যায়ে ইন্টিগ্রেশন গুলোর নিচে, মানে সরি সামেশন গুলোর নিচে ইন্ডেক্স চেঞ্জ হয়েছে। মানে কোনো জায়গায় তুমি দেখবা সামেশন এন, পাশে আবার সামেশন এন। এই যে দুইটা ডিফারেন্ট ইন্ডেক্স, এটা কেন হয়? কারণ হচ্ছে দুইটা সামেশনকে যদি তুমি গুণ আকারে লেখো, সেম ইন্ডেক্স লিখলে তোমার রেজাল্ট ভুল আসবে। আর যোগ আকারে লিখলে তুমি এভাবে লিখতে পারবা একই ইন্ডেক্স দেওয়া। এটা কেন হয়? এটার গাণিতিক ব্যাখ্যাগুলো যখন তুমি জানবা, তোমার মুখস্থেরও প্রয়োজন হবে না, পরীক্ষা তুমি ভুলবাও না। তো যে যেটাই করো না কেন, তার একটু ব্যাখ্যাটা এবং কারণটা, এইটা তোমরা নোট করার সময় পাশে লেখা রাখো, তাহলে পরীক্ষা তোমাদের জন্য প্রেশারটা কম হবে আর কি। হ্যাঁ, বাজার কিছু বলবেন? ভাই একটু আগের পেজটা একটু শেয়ার করেন তো, আমার একটু সমস্যা আছে। আচ্ছা, দ্রুত কোশ্চেন করবা তো, ক্লাসের সময় প্রায় শেষ। হুম, বলো বলো। ভাই আমি একটু দেরিতে জয়েন করছি, তো এই যে প্রথমের দিকে একটু সমস্যা আছে। হুম, ভাই এইটা এক এইটা নম্বর নর্মালি। সমীকরণের পয়েন্ট একটু লিখে দেন তো, শক্তির ন্যূনতম হ্যাঁ, মানের জন্য এটা একটু বলতেন যদি। আরে বাবা, এটা তো দুই গত দুই নম্বর। ক্লাসে পড়াইছি যে তুমি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু যদি তুমি বের করো, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিতে হবে না? জি ভাইয়া। এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রেজাল্ট অলওয়েজ জিরো হয়। এই, আচ্ছা। ওকে, এইটা তোমরা সবাই বাসায় পড়বা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করবা। আর আমাদের ভেরিয়েশনাল মেথড এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা পার্টারবেশন থিওরি পড়া শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ টপিক পার্টারবেশন থিওরি। ক্লাসগুলোতে সবাই রেগুলার থাকবা, কারণ পার্টারবেশন থিওরি ক্লাসগুলা রেকর্ডের থেকে লাইভ ক্লাস করাটা খুব গুরুত্বপূর্ণ, অনেক বড় বড় প্রবলেম এইগুলা। তা আমরা পরবর্তী ক্লাস থেকে পার্টারবেশন থিওরিটা আমরা শুরু করব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। তোমরা বাসায় এগুলো রিভিশন দিতে থাকো, কোনোটা প্রবলেম হলে গ্রুপে জানাই রাখো আর কি। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি।